আসসালামু আলাইকুম। শহরের ব্যস্ততা পেছনে ফেলে আমরা এখন একদম সাফারি পার্কের কাছাকাছি। ঢাকা থেকে আস্তে আস্তে পথেই কিন্তু এক্সাইটমেন্ট কাজ করছিল। চারপাশে সবুজ পরিবেশ জানান দিচ্ছে আর মাত্র 5 মিনিটের মধ্যেই শুরু হতে যাচ্ছে আমাদের মূল অ্যাডভেঞ্চার। প্রকৃতির সাথে কথা বলতে বলতে অবশেষে আমরা পৌঁছে গেলাম সাফারি পার্কে। আমরা এখন দাঁড়িয়ে আছি পার্কের পার্কিং এরিয়াতে, যেখানে সিজনের সময় পিকনিকের বাস, পর্যটকের গাড়ি সবকিছু পার্কিং করা হয় এখানে। ওই পাশে বসার জায়গা আছে টুরিস্টদের জন্য, আর সামনেই দেখা যাচ্ছে টিকিট কাউন্টার। তো আমরা এখন টিকিট কাউন্টারের কাছে যাব। অবশেষে আমরা টিকিট কাউন্টারের পাশে চলে এসেছি, এখন টিকিট কেটে ভিতরে যাব। এখানকার টিকিটের মূল্য 50 টাকা। তো 50 টাকাতে আমরা প্রবেশ করে নিচ্ছি সাফারি পার্কে। পার্কটির জন্য কিছু তথ্য। পার্কটির নির্মাণ কাজ 2010 সালে শুরু হলেও এটি 2013 সালের 31 অক্টোবর সর্বসাধারণের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। পুরো সাফারি পার্কটি প্রায় 3810 একর, প্রায় 1540 হেক্টর শালবনের জায়গার উপর নির্মিত। উল্লেখযোগ্য দর্শনার্থীদের চলাচলের জন্য ব্যবহৃত মূল কোর্স সাফারি অংশটি প্রায় 1335 একর এলাকা নিয়ে গঠিত। কথা বলতে বলতে আমরা ভিতরে প্রবেশ করে ফেললাম। পথের সামনেই পড়লো মিউজিয়ামের সাইনবোর্ড, সেখানে লেখা আছে এই পথে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। আর কিছু চিন্তা না করে আমরা সর্বপ্রথম মিউজিয়ামের দিকেই রওনা দিলাম। এই পার্কটির নাম ছিল বঙ্গবন্ধু সাফারি পার্ক, পরবর্তীতে এটির নাম চেঞ্জ করে হয়েছে গাজীপুর সাফারি পার্ক। কথা বলতে বলতে আমরা মিউজিয়ামে চলে আসলাম। তো আমরা এখন মিউজিয়ামের ভিতরে ঢুকবো। মিউজিয়ামটির ভিতর ঢুকেই দেখতে পেলাম অনেক বিলুপ্ত প্রাণী সংরক্ষণ করে রাখা হয়েছে এই পার্কটির মিউজিয়ামের ভিতর। এখানে ডলফিন রাখা হয়েছে সংরক্ষণ করে। এখানে শঙ্খচিল মাছ রাখা হয়েছে সংরক্ষণ করে। এটার ভিতর রাখা হয়েছে বাদুর মাছ। এখানে তক্ষক নামে একটি প্রাণী রাখা হয়েছে সংরক্ষণ করে। এখানে রাখা হয়েছে মায়া হরিণ সংরক্ষণ করে। মায়া হরিণ কখনো আমি দেখিনি, আপনারা দেখেছেন কিনা তা অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না। এখানে বিভিন্ন প্রাণী সংরক্ষণ করে রাখা হয়েছে, আপনারা যদি আসেন তাহলে অবশ্যই মিউজিয়ামটি ঘুরে দেখবেন। এই মিউজিয়ামের ভিতর অনেক প্রাণী সংরক্ষণ করে রাখা হয়েছে, যা একটি একটি করে ভিডিও করে দেখানো সম্ভব হচ্ছে না, তারপরও যতটুকু পারছি ততটুকু করে দেখাচ্ছি। তবে আপনারা এখানে আসলে এটা অবশ্যই মিস করবেন না। এখানে রাখা হয়েছে হরিণের চামড়া। এই মিউজিয়ামে আসলে আরো দেখতে পাবেন বিলুপ্ত হয়ে যাওয়া অনেক ধরনের পাখি সংরক্ষণ করে রাখা হয়েছে এই মিউজিয়ামে।
আরও দেখতে পাবেন বিভিন্ন ধরনের বানর, বেড়াল, হরিণ সংরক্ষণ করে রাখা হয়েছে এই মিউজিয়ামটিতে। এখানে আসলে অবশ্যই মিউজিয়ামটি ঘুরে দেখবেন, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। মিউজিয়ামটি ঘুরে দেখে শেষ করলাম, এখন যাব দ্বিতীয় গন্তব্যে। এখানে শুধু বন্য প্রাণীই নয়, নজর কাড়ে এই শালবনের নিস্তব্ধতা আর প্রাকৃতিক পরিবেশ। বিশাল সব গাছের ছায়াঘেরা আঁকাবাঁকা পথ ধরে যখন হেঁটে চলবেন, মনে হবে যেন সত্যি কোনো গভীর অরণ্যে হারিয়ে গেছেন। চারপাশের সবুজ পাতা ভেদ করে আসা সূর্যের আলো আর পাখির কলতান মুহূর্তেই মন ভালো করে দেয়। ইট কাঠের যান্ত্রিক শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে যে এত বিশাল আর নিবিড় একটি বন গড়ে উঠেছে, তা এখানে না এলে বিশ্বাসই করা যায় না। এবার আমরা প্রবেশ করব ফ্যান্টাসি কিংডমে। আমরা হাঁটতে হাঁটতে প্রবেশ করে নিলাম ফ্যান্টাসি কিংডমে। ভিতরে ঢুকেই চোখে পড়লো প্রজাপতি পরিদর্শনের জায়গা। তো আমি আর বেশি দেরি না করে ভিতরে চলে আসলাম প্রজাপতি দেখার জন্য। প্রজাপতি দেখার জন্য যে গেটটা, সেই গেটটা শিকল দিয়ে বানানো হয়েছে, যেন কোনো প্রজাপতি সেই গেট দিয়ে বেরিয়ে যেতে না পারে। ভিতরে ঢুকেই চোখে পড়লো একটি প্রজাপতি। এখানে আসলে আপনারা নানান রঙের প্রজাপতি দেখতে পাবেন। ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা তা আমি বলতে পারছি না, কিন্তু আমি অনেক রঙের প্রজাপতি দেখছি। ঝোপঝাড়ের ভিতরে অনেক রঙের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। চারপাশে শুধু রং আর ডানা ঝাপটানোর মেলা। প্রজাপতি গার্ডেনের এই অংশটায় আসলে মনে হয় যেন ইট কাঠের দুনিয়া ছেড়ে কোনো এক রূপকথার জগতে পা রেখেছি। হরেক রকমের সুবাসিত ফুল আর তার উপর ডানা মেলে উড়ে বেড়ানো হাজারো প্রজাপতি, স্থানটি সৌন্দর্য এক কথায় অবর্ণীয়। শান্ত ও নিবিড় এই প্রাকৃতিক পরিবেশটা সত্যিই মন ছুঁয়ে যায়। প্রজাপতির রঙিন রাজ্য থেকে ঘুরে অবশেষে আমরা বের হয়ে এলাম বাইরে। এত কাছ থেকে প্রজাপতির উড়াউড়ি দেখার অনুভূতিটা সত্যি দারুণ ছিল। এবার যাওয়া যাক পার্কের পরবর্তী আকর্ষণের দিকে। দেখা যাক সেখানে আমাদের জন্য আর কি কি অপেক্ষা করছে। হাঁটতে হাঁটতে হঠাৎ করেই কিন্তু চোখে পড়ে গেল বিশাল আকারের জলস্থি বেষ্টনী। কাদা আর পানিতে নিজেকে ডুবিয়ে কেমন অলস ভঙ্গিতে অলস সময় কাটাচ্ছেন দেখুন। এত বড় সাইজের জলস্থি একদম সামনাসামনি দেখতে পাওয়ার অনুভূতিটাই কিন্তু অন্যরকম। বিশাল শরীরটা কাদা আর পানিতে ভিজিয়ে শান্ত হয়ে বসে আছে। বাইরে থেকে দেখতে বেশ শান্ত মনে হলেও এগুলো কিন্তু বনের অন্যতম শক্তিশালী আর ভারী প্রাণী। জলস্থির অলসতা দেখে একটু সামনে আগাতেই কিন্তু পেয়ে গেলাম এক দারুণ সারপ্রাইজ। ঠিক রাস্তার পাশে রাজকীয় ভঙ্গিতে হেঁটে বেড়াচ্ছে কালারফুল ময়ূর। তাই আর দেরি না করে চলে আসলাম ময়ূর পরিদর্শন করার জন্য। দেখেন এখানেও ঠিক একই ডিজাইনের গেট তৈরি করা, যেন কোনো ময়ূর বা পাখি বের হয়ে না যেতে পারে। এই ছোট রাস্তা দিয়েই হেঁটে হেঁটে ময়ূর পরিদর্শন করা যাবে। এতক্ষণ সাধারণ ময়ূর দেখে ভেবেছিলাম বোধহয় আজ পেখম মেলানো ময়ূর দেখা হার হলো না, কিন্তু বেশ কিছুক্ষণ ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ সামনে এলো এই দুর্লভ দৃশ্য। পেখম মেলানো ময়ূরের এই অপূর্ব সৌন্দর্য চোখের জন্য সত্যিই এক বিরাট পাওয়া ছিল। ময়ূর পরিদর্শন করা শেষ তো হলো, কিন্তু আমাদের সাফারি কিন্তু এখনো মোটেও শেষ হয়নি। পার্কের ভেতরে দেখার মতো আরো অনেক চমৎকার জায়গা আর প্রাণী বাকি রয়ে গেছে। তো চলুন আর দেরি না করে দেখা যাক এরপর আমাদের জন্য কি চমক অপেক্ষা করছে। ময়ূর দেখা শেষ করে সামনের দিকে কিছুটা হাঁটতেই চোখে মিলল এই শকুন পুনর্বাস কেন্দ্র। প্রকৃতি পরিচ্ছন্ন রাখার সবচেয়ে বড় কারিগর এই শকুন।
কিন্তু আজ প্রকৃতি থেকে বিলুপ্তর পথে। বিলুপ্ত প্রায় এই পাখিদের বাঁচিয়ে রাখতে আর তাদের বংশবৃদ্ধির জন্য সাফারি পার্কের এই উদ্যোগটা সত্যিই অনেক প্রশংসনীয়। এখানে শুধু শকুনই নয়, এখানে উঁচুর দিকে তাকাতেই চোখে পড়ল বিশাল সব পাখির খাঁচা। গাছের উঁচুতে বা তারের ওপারে গভীর ভঙ্গিতে বসে আছে নানান জাতের বিশালাকার সব পাখি। এদের ডানা আর সাইজগুলো এত বড় যে চোখের সামনে না দেখলে সত্যি বিশ্বাস করা কঠিন। পাখি দেখা তো শেষ হলো, এরপরে আমাদের ইচ্ছা ছিল বাঘ সিংয়ের সেই আসল কোর সাফারি চত্বরে ঢোকার। কিন্তু আফসোস, ততক্ষণে সময় পার হয়ে কোর সাফারির গেট বন্ধ হয়ে গিয়েছে। বাঘ সিংহগুলোকে খুব কাছ থেকে দেখার স্বপ্নটা আজ পূর্ণ হলো না। মনটা কিছুটা খারাপ হলেও পার্কের বাকি জায়গার সৌন্দর্য কিন্তু সেই আফসোস অনেকটাই ভুলিয়ে দিয়েছে। পার্ক খোলার সময় সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। টিকিট কাউন্টার বন্ধ। সাধারণত বিকাল 4টা থেকে 4টা 30-এর মধ্যে টিকিট বিক্রি এবং কোর সাফারি বাস চালানো বন্ধ হয়ে যায়। সকালেই কোর সাফারি করুন। পার্কে ঢোকার পর পাখি, প্রজাপতি বা অন্যান্য ঝোনগুলো দেখার আগেই সবার আগে কোর সাফারি টিকিট কেটে এসি বাসে উঠে পড়ুন। বিকেলের দিকে টিকিট কাউন্টারে প্রচুর লাইন থাকে এবং শেষ মুহূর্তে সাফারির গাড়ি চালানো বন্ধ করে দেওয়া হয়। তো এখানেই শেষ হলো আমাদের আজকের সাফারি পার্কের ব্লগ। কোর সাফারিটা মিস হলেও প্রজাপতি বাগান, জলস্থি, ময়ূরের পেখম মেলা আর শকুন পূর্ণবাস কেন্দ্র মিলিয়ে পুরো দিনটা কিন্তু দারুণ কেটেছে।